কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে ইকবাল হোসেন। তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সে এ ঘটনা স্বীকার করে। নানোয়ার দিঘির পাড়ে দর্পণ সংঘের অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার পাশাপাশি হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও স্বীকার করেছে ইকবাল। এরপর থেকে ইকবালকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কে এই ইকবাল, কার নির্দেশে ও ঠিক কী কারণে এমন একটা জঘন্য কাজ করল সে, তার সাথে আর কে কে জড়িত আছে, এতদিন কোথায় লুকিয়েছিল, এমনই সব প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে। এসবের বিস্তারিত সহ আরও কিছু আপডেট তথ্য থাকছে ভিডিওটিতে। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখার আহ্বান করছি। একটি বেসরকারি টিভির অনুসন্ধানে জানা গেছে ইকবাল হোসেন পেশায় একজন রং মিস্ত্রি। সে একসময় সীমান্ত পথে চোরাই পণ্য বিক্রির সাথেও জড়িত ছিল বলেও তথ্য উঠে এসেছে। ইকবালের মা বিবি আমিনা ও ভাই রায়হানের দাবি মাদকাসক্ত সে। বখাটেপনার কারণে বিভিন্ন সময় গণপিটুনির শিকারও হয়েছে ইকবাল। সপ্তম শ্রেণী পাশ করা ইকবাল বিয়ে করেছে দুবার, আছে 2 সন্তানও। বাড়ি কুমিল্লা নগরীর শাহপাড়া এলাকায়। পৈতৃক ভিটা বিক্রির পর সেখানকার রবীন্দ্রচন্দ্রের বাড়িতে 4 মাস ধরে ভাড়া থাকে তার পরিবার। তাকে নিয়ে তেমন ধারণা নেই বাড়ির মালিক ও প্রতিবেশীদেরও। ইকবালের ছোট বোন সুলতানা বেগম সিসিটিভি ফুটেজ দেখে নিজের ভাইকে শনাক্ত করেছেন। তিনি জানান, ভিডিও ফুটেজে যাকে দেখা গেছে সেই আমার ভাই ইকবাল। তবে 10 বছর ধরে সে পরিবার থেকে বিচ্ছিন্ন। সে বিবাহিত এবং তার একটি মেয়ে আছে। সে রং মিস্ত্রির কাজ করত। 10-12 দিন আগে সর্বশেষ তাকে এলাকার লোকজন দেখেছেন। আমরা 5 ভাই বোন এবং ইকবাল সবার বড়। তিনি আরও বলেন, ইকবাল মাদকাসক্ত এবং মানুষের সাথে নানা ঝামেলা করত। সে কারণেই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। তবে সে দারোগা বাড়ি মসজিদে যেত, সেখানে থাকত। সে অপরাধী হলে তাকে যেন শাস্তি দেওয়া হয়। তবে সুলতানার কথা, সে কেন এই পাগলামি করল, তার কি স্বার্থ থাকতে পারে? আপনাদের কাছে অনুরোধ, তার জবানবন্দি নেন। কারা তাকে দিয়ে এই কাজ করালো আপনারা বের করেন। তিনি জানান, তারা মামা তাজির ইসলাম এবং ছোট ভাই ছোটনকে পুলিশ ধরে নিয়ে গেছে ইকবালের খোঁজ জানতে। কিন্তু ওই ঘটনার পর পরিবারের সাথে ইকবাল আর কোনো যোগাযোগ করেননি। সুতরাং তাদের গ্রেপ্তারের কোনো কারণ নেই। আর ইকবালকে যেহেতু ধরে ফেলেছে, তাই তাদের যেন অতি দ্রুত খালাস করে দেওয়া হয়, এমনটাই দাবি ইকবালের এই বোনের। ইকবালের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা জানা যায়নি। কেন সে এমন ঘৃণ্য কাজ করল তা পুরোপুরি জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। যদিও এরই মধ্যে সে এসব ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে মানসিকভাবে পুরোপুরি সুস্থ না থাকায় তাকে পুরোদমে জিজ্ঞাসাবাদ কিংবা রিমান্ডে নেওয়া হয়নি। জানা গেছে 21 অক্টোবর রাত 10:30টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। তারপর কুমিল্লা স্থানান্তর করা হয়। এর আগে অভিযুক্ত ইকবাল হোসেনকে গান ও 10 ঘণ্টা আড্ডা দিয়ে পরিচয় নিশ্চিত হন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস.এ. কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু। তার সহযোগী হিসাবে ছিলেন সাজ্জাদুর রহমান অনিক ও তার বন্ধু সাইফুল ইসলাম সাইফ। জানা যায়, সকাল থেকে রাত 8টা পর্যন্ত অভিযুক্ত ইকবালকে অনুসরণ করেন তারা, কৌশলে তার পরিচয় নিশ্চিত হন। এক পর্যায়ে তারা পুলিশের সহযোগিতা নেন। ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু বলেন, 3 বন্ধু কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। সেখানে সুগন্ধা পয়েন্টে পরিচয় হয় ইকবাল নামের ছেলেটির সঙ্গে। সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা গল্প করে তার সাথে মিশে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করি। পরে তার কথায় সন্দেহ হলে মূল ঘটনা জিজ্ঞেস করি। এরপর সে আমাদের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করে। তারপর রাত 8টার দিকে বিষয়টি পুলিশকে জানাই। এরই মধ্যে ঘটনা ফেসবুক লাইভে প্রচারকারী ফয়েজ আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার খবর শুনেই সেখানে গিয়ে তিনি ফেসবুক লাইভে প্রচার করেন। কিন্তু তার জানা ছিল না এই লাইভে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি হবে। তবে এই ফয়েজের সাথে ইকবালের কোনো যোগসূত্র এখন অবধি মেলেনি। এই ঘটনার রেশ ধরে চট্টগ্রাম সহ সারা দেশের আরও নানান জায়গায় মন্দিরে ভাঙচুর, পীরগঞ্জে হিন্দুপাড়ায় আগুনের ঘটনায় আরও অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কারো সাথেই ইকবালের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি, যে কারণে অনেকেই ভাবছেন এই ইকবালের গডফাদার এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। এই যেমন কুমিল্লার লেখক এবং গবেষক আহসানুল কবির বলেন, কারণ ছাড়া বৃষ্টিও পড়ে না। ইকবাল কারণ ছাড়া এটা করবে কেন? আর তার কি স্বার্থ থাকতে পারে কিছু টাকা পয়সা পাওয়া ছাড়া? এটা স্পষ্ট যে তাকে কোনো কুচক্রী মহল ব্যবহার করেছে, আর তারা পরিকল্পিতভাবে এটা করেছে। সেটা না হলে এই ঘটনা কুমিল্লায় শেষ হয়ে যেত, দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ত না। তার মতে নেপথ্যে যারা আছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
যদি তা করা না হয় তাহলে একই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের মানুষের সামনে তাদের চেহারা উন্মোচন করা দরকার। এছাড়া ইকবাল হোসেন এতদিন কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা তো পরিষ্কার, পত্রপত্রিকাগুলো সব দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এটা সত্য ঘটনা, সবাই এটা মানে যে সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না, যারা সরকারে থাকে তারাই করে। তিনি বলেন, আজকে যে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, এই যে ইকবালের কথা কিছুক্ষণ আগে একজন বললেন, ইকবাল নামে একজন, বলা যেতে পারে একটা অপ্রকৃতস্থ এবং মাদকসেবী, তাকে ধরা হয়েছে। ইকবাল এতদিন কোথায় ছিল? এই বিশ্বাসটা কে করবে? কারা তাকে সেখানে নিল? সারা দেশে পূজা মণ্ডপে সংঘটিত হামলা ঘটনার প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন আপনারা ঘন্টার পর ঘন্টা চলে গেল, সেখানে কোনো পুলিশ পাঠালেন না, বা পুলিশ গেল না, বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিল না? কেন এটা হলো? রংপুরের ঘটনায় দেখলাম আমরা, একদিকে ওসি, চেয়ারম্যান সবাই মিলে আলোচনা করছে, একটা আপোষ করার চেষ্টা করছে, অন্যদিকে বাহিরে থেকে এসে লোকজন মাঝিপাড়া জ্বালিয়ে দিয়েছে। দুর্ভাগ্য। তাহলে কি আমরা বলবো যে তাদের ছত্রছায়ায় এই ঘটনা ঘটেছে? তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর ওবায়দুল কাদের সাহেব কি করলেন? যখনই সেই দিন ঘটনাগুলো ঘটল, প্রথমে ওবায়দুল কাদের সাহেব বললেন, এটা বিএনপির জামায়াতের লোকেরা করেছে। কথায় কথায় উনি একটাই কথা বলবেন যে যত দোষ নন্দ ঘোষ। বিএনপি মহাসচিব বলেন, সরকার এক এক সময় এক একটা বিভাজন তৈরি করছে, সেই বিভাজনে এক এক সময় এক একটাকে সামনে নিয়ে আসে। স্বাধীনতার সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষে শক্তি, বিপক্ষের শক্তি। এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে, কি করে মানুষের মূল যে সমস্যা, সেই সমস্যা থেকে তাদেরকে বিভ্রান্ত করা যায়। ইকবাল স্বীকারোক্তি দিয়েছে ঠিক, বিএনপি নেতা ফখরুলের মতো আরও অনেকেই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছে না। কেউ কেউ তো সরাসরি এমন মন্তব্য করছে, নারায়ণগঞ্জে 3 যুবক এক কিশোরীকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার স্বীকারোক্তিও আমরা শুনেছি। আবার সে কিশোরী অক্ষত অবস্থায় স্বেচ্ছায় ও সশরীরে বাড়িতে ফিরে আসতেও দেখেছি আমরা। জানি না ওই ঘটনা টেনে তারা কিসের ইঙ্গিত দিচ্ছেন। কেউ আবার প্রশ্ন করছেন, ইকবালকে বলা হচ্ছে পাগল, সে সত্যি কি পাগল? আর সত্যি যদি পাগল হয়ে থাকে, পাগল কি এরকম কাজ করতে পারে, মসজিদ থেকে মূর্তির কাছে কোরআন রাখতে? তাদের দাবি, কোনো পাগল এরকম কাজ করতে পারে তা বিশ্বাস হচ্ছে না। তারা শঙ্কা প্রকাশ করছেন, পাগল বলে কাউকে বাঁচানো হচ্ছে না তো? আর সে যদি পাগল না হয়, তাহলে সে কেন করল? এসব করে তার লাভ ক্ষতি কি? আর যদি সে নিজের থেকে না করে, তাহলে কে বা কারা এ কাজ তাকে দিয়ে করিয়েছে, কেন করিয়েছে? সঠিক তদন্ত করে দোষীদেরকে সবার সামনে তুলে ধরার দাবি তাদের। সেই সাথে আইনানুগ শাস্তি প্রদানের দাবিও জানিয়েছে তারা। আমাদেরও একই দাবি, আসল অপরাধীকে যেন বাঁচানো না হয়। যে বা যাহারা হোক, যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের হোক, জড়িতরা যেন বেঁচে না যায়। বিপরীতে নিরপরাধীরা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। সুপ্রিয় ভিউয়ার্স, পুরো বিষয়টি নিয়ে আপনার কি ভাবনা? এক ইকবালই নিজে থেকে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে বলে কি আপনি বিশ্বাস করেন? করলে ভিডিওটির কমেন্ট বক্সে হা লিখতে পারেন। বিপরীতে এখানে বড় কোনো হাত আছে বলে মনে করলে ইয়েস লিখে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আলোচনা। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। এ বিষয়ে পরবর্তীতে আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।